মূল যে বিষয়, যারা দুর্নীতি করেছেন, যারা অন্যায় করেছেন তাদের শাস্তি না দেওয়া, এমনকি তাদেরকে কিভাবে গার্ড করা যায় তা আমরা অতীত দিনে দেখেছি। এই অভিযোগ বারবার এসছে যে যারা পুলিশ কর্মী তারাই হয়তো টানা হিচড়া করছেন নারীদের ওপর বা মহিলাদের ওপর। যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি কোথাও স্পষ্ট কিছু বলে থাকে তা নিশ্চিতভাবেই তারা রক্ষা করবেন, নিশ্চিতভাবেই সরকার এরকম কিছু ভাববেন। হাতে মাত্র 15টা দিন, হয়তো তৈরি করেও রেখেছেন ভাবনা, নিশ্চিতভাবেই আমরা সে আশায় থাকবো। আর যদি সেটা না হয় তখন 31 আগস্ট পেরিয়ে যাওয়ার পর মন্তব্য করা সমীচীন হবে। তার আগে মন্তব্য করা না, তার আগে আশাও সরকার নিশ্চিতভাবে একটা নতুন পথ দেখাবে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা কিন্তু বারবার সরকারকে সুযোগ দিয়েছিলেন, অথচ সেই ওএমআর শিট কিন্তু প্রকাশ করতে হলো যখন সব শেষ হয়ে গেল। যারা টাকা নিয়েছেন তাদের বাড়িতে লম্বা লাইন পড়তো, অথবা আরো কিছু ফ্যাটাল ঘটনা ঘটতে পারে। এরপর তো আর যোগ্য অযোগ্যের প্রশ্ন কোনো থাকছে না, সবাই বাতিল হয়ে যাচ্ছে। তাহলে এই যে সবাই বাতিল হয়ে যাবেন, তাহলে সরকার পরিবর্তন হতে পারে। যে যোগ্য শিক্ষকরাও তারাও যদি কাজ হারান তাহলে দুর্দশার মুখে আমরা পড়ব। অযোগ্যদের কাছ থেকে যারা টাকা নিয়েছে তারা পাড়ার সব নানা রকম কেষ্ট বিষয়, তাদের কেউ কেউ অ্যারেস্টেড হয়েছে, কেউ কেউ জেল খাটছেন, কেউ কেউ আবার ছাড় পাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত যে দোলাচালে রয়েছেন তার জন্যই সেদিন মিছিলটা ডাকা হয়েছিল শিয়ালদা দিচ্ছ, যে যার সার্টিফিকেট পাওয়ার কথা নয় তিনি সার্টিফিকেট পেয়েছেন। তিনি 17-র মধ্যে না 17-র বাইরে, সে তো ধরে ধরে কেস টু কেস আপনি দেখলে বুঝতে পারবেন। আমরা বারবার কর্মচারী আন্দোলন তো প্রশ্নটা তুলেছি, আমরা তো এড়িয়ে যাইনি। আমরা প্রশাসনের সর্বস্তরের দুর্নীতির এই প্রশ্নকে আমরা এড়িয়ে যাইনি। 100 দিনের কাজে দুর্নীতিকে ধরবার জন্য এই রাজ্যে এসেছেন এবং ধরেছেন, তখনও আমরা চিহ্নিত করেছি যে কিভাবে একটা কাজের টোটাল দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়ে দুর্নীতি করা হয়েছে 100 দিন। বর্তমানে এসএসসি প্রসঙ্গ বেশ একটা হট টপিক, কারণ যে 2016 সালে যে দুর্নীতি, সাদা খাতা জমা করে যারা চাকরি পেয়েছেন, সেই বিষয়টা প্রসঙ্গ এই কারণেই, কারণ আগামী 31শে আগস্ট সেটা পুরো বাতিল হতে চলেছে। সময়সীমা যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়েছিল সে 31শে আগস্ট। এখানে অনেকে যোগ্য ছিলেন, অনেকে অযোগ্যও আছেন। তারপর কি হবে? এই যে প্যানেলের যা ব্যাপার, 31শে আগস্টের পর তাদের কি হবে বলে আপনি মনে করছেন? দেখুন, এসএসসির প্রথম এক লাইনে তো বলতেই হয় যে এই বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি যেগুলো চিহ্নিত করা হবে, আমার তা ধারণা যে এসএসসি তার মধ্যে অন্যতম থাকে। যদিও সারদা কেলেঙ্কারি বা ইত্যাদিতে প্রচুর সাধারণ মানুষের ইনভলভমেন্ট, কিন্তু এসএসসির মধ্য দিয়ে এই যে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হলো, এবং যেখানে অযোগ্য এবং যোগ্য এই প্রশ্নটা উঠে এলো, এবং সর্বশেষ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা কিন্তু বারবার সরকারকে সুযোগ দিয়েছিলেন যে মেধা তালিকা প্রকাশে যে কোনটা, সেই তালিকাটা প্রকাশ্যে আন, এবং সেটা যদি প্রকাশ্যে সরকার আনতে তাতে হয়তো নিজেদের কিছুটা মুখ পুড়তো। এটা হতে পারে যে স্পষ্ট হয়ে যেত এই সংখ্যকের থেকে আমরা উৎকোচের বিনিময় আমরা দিয়েছি, এটা ঠিক। কিন্তু পাশাপাশি লক্ষ লক্ষ যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্যতার সঙ্গে পেয়েছেন, তারা এই বিপজ্জনক জায়গায় যেতে, অথচ সেই ওএমআর শিট কিন্তু প্রকাশ করতে হলো যখন সব শেষ হয়ে গেল। এবং সর্বশেষ অনেক আশা ভরসার মধ্যে দিয়ে, টানাপোড়েনের মধ্যে দিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে বুঝলেন যে সেই সময় যে রায়, এছাড়া আর কোনো গতি নেই, সার্বিকভাবে বাতিল করে দেওয়া ছাড়া। এটা যদি, আমি আবারও বলছি, ওএমআর শিট যদি সঠিক সময় প্রকাশিত হতো তাহলে হয়তো এত ভয়ঙ্কর সিদ্ধান্ত হতো না। তাতে এটা হতে পারতো, যারা যারা টাকা নিয়েছেন তাদের বাড়িতে লম্বা লাইন পড়তো, অথবা আরো কিছু ফ্যাটাল ঘটনা ঘটতে পারত।
কিন্তু যোগ্য আর অযোগ্যের মধ্যে কিন্তু সীমারেখা স্পষ্ট। কিন্তু আজকে যে জায়গায় গেছে সেটা হচ্ছে এই কথাগুলো আর বলে লাভ নেই। কিন্তু সেই সময় দাঁড়িয়ে কথা দেওয়া ছিল যে 31 আগস্ট পর্যন্ত এদের বেতন দেওয়া, এদের স্বীকৃতি দেওয়া, এই বিষয়টা চলেছে। তারপর কি? এরপর তো আর যোগ্য অযোগ্যের প্রশ্ন কোনো থাকছে না, সবাই বাতিল হয়ে যাচ্ছে। তাহলে এই যে সবাই বাতিল হয়ে যাবেন, তাহলে সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য তো মুখ্যমন্ত্রীর বক্তব্য, চেয়ারের বক্তব্য। কোনো একটি নির্দেশনামা প্রকাশ হয়ে থাকলে সেটা তো নির্দেশনামা প্রকাশ করেই তাকে আপনাকে কাটতে হবে, খণ্ডন করতে হবে। সেরকম তো কিছু ঘটেনি। তাহলে সেগুলো তো জীবিত। তাহলে 31 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের তো বহাল থাকার কথা। কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা যখন কথা বলছি স্বাধীনতা দিবস 15ই আগস্ট, এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিগন্যাল নেই হবে 31 আগস্টের পর কি হবে। এই 31 আগস্টের পর যদি যোগ্যদেরকে আমরা ধরে রাখতে না পারি, তাহলে পশ্চিমবাংলা এক নতুন পথে যাবে। যে যোগ্য শিক্ষকরাও তারাও যদি কাজ হারান, তাহলে দুর্দশার মুখে আমরা পড়ব। এবং সেটা মানে ভাবতেও এখনই কষ্ট হচ্ছে। আমার বিশ্বাস যে এখনো হাতে 14-15 দিন সময় আছে। নিশ্চয়ই সরকার ভাবছে, হয়তো সিদ্ধান্ত নেবেন। না নিলে কিন্তু পশ্চিমবাংলা অন্য পথ বেছে নেবে, আর অন্য লড়াই আন্দোলনের স্পিয়ার। এবং ইতিমধ্যে যে টাকা ফেরত দেওয়ার যে প্রসঙ্গটা, সেটা কি বলবেন, কিভাবে দেখছেন, কি হতে পারে? টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ তো, টাকা তো আর সরকার নেননি। অযোগ্যদের কাছ থেকে যারা টাকা নিয়েছেন তারা পাড়ার সব নানা রকম কেষ্টবিষ্ট, তাদের কেউ কেউ অ্যারেস্টেড হয়েছে, কেউ কেউ জেল খাটছেন, কেউ কেউ আবার ছাড় পাচ্ছেন। এটা খুব স্পষ্ট যে আগের সরকারের আমলে একেবারে পর্ষদ, মন্ত্রিসভা, কারণ এ রাজ্যে শিক্ষামন্ত্রী দীর্ঘদিন জেল খাটলেন, শিক্ষার সঙ্গে যুক্ত সব মানুষরা জেলে। বলা হতো এক সময় যে রাজ্যের শিক্ষা দপ্তরটাই জেলে। আমি এটুকুই বলতে পারি যে রাজ্যের বিগত সময়কালে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হলো, যে শিক্ষক নিয়োগের মধ্যে দিয়ে পাড়ায় পাড়ায় হাত বদল করে, যা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে 2-3 হাত ভরে লক্ষ কোটি টাকা সম্পদ এ কোন চূড়ায় গিয়ে পৌঁছেছে, পাহাড়ের চূড়ায়, সেটা আমাদের পক্ষে বলাও সম্ভব নয়, জানাও হয়তো সব সম্ভব নয়, কিন্তু অনুমান করতে পারি আমরা। কিন্তু এইগুলো সামাজিকভাবে, রাজনৈতিকভাবে মদতপুষ্ট হয়েছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এরপর এই জন্যই বললাম 31 আগস্টের পর কিন্তু যেখানে যেখানে টাকা দিয়েছে মানুষ কিন্তু আর বসে থাকবে না। এবারে কিন্তু টাকা উদ্ধারের জন্য লড়বে। আর যারা যোগ্য, যাদের এই যোগ্যতার জন্যই পেয়েছিলেন, তাদের জীবনে অন্ধকার নেমে আসবে। তারা কোন পথে হাঁটবেন সেটা আগামী দিন বলবে। এই এই প্রসঙ্গ নিয়ে, এসএসসি প্রসঙ্গ নিয়ে রিসেন্ট টাইমে একটা মিছিল হলো, আমরা দেখতে পেলাম। মিছিলে একটা জটিলতা তৈরি হয়েছিল যে পুরুষ পুলিশ কর্মীরা, মহিলা যারা আন্দোলন করছিলেন শান্তিপূর্ণভাবে, তাদের উপর একটু বিশেষভাবে চড়াও হয়, তাদেরকে একটু করেন। তো কিভাবে দেখছেন? কারণ যারা যোগ্য তারা তো মাইনেও পাচ্ছেন বা পেয়েছেন, সেই মাইনেরও তো ফেরত দেওয়ার একটা প্রসঙ্গ উঠে আসছে। তো সেগুলোকে কিভাবে দেখছেন? এবং শিক্ষামন্ত্রী বলেছেন যে পুরনো সরকার যেভাবে যে পাস করে গেছেন, যে নর্মস, সেটার উপরই হয়তো আমরা ফলো করতে পারি। এই ধরনের বক্তব্য আমরা কোথাও না কোথাও শুনতে পাচ্ছি বা পেয়েছি। তো কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সরকার কি বলছেন সেইটা টুকরো কথা, কোথায় কে কি বলছেন এই দিয়ে কোনো মন্তব্যে যাওয়া সম্ভব নয়। কারণ সরকারি নির্দেশনামা বা সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তারা নিশ্চয়ই বার্তা দেবেন বা বক্তব্য রাখবেন, সে তখনই আমরা স্পষ্ট বুঝতে পারব। কিন্তু এখনো পর্যন্ত যে দোলাচালে রয়েছেন শিক্ষকরা, তার জন্যই সেদিন মিছিলটা ডাকা হয়েছিল শিয়ালদা দিচ্ছু। সেই মিছিলে আমাদের যৌথ মঞ্চকে আহ্বান জানানো হয়েছে এবং যৌথ মঞ্চের একাধিক ব্যক্তিত্ব সেই মিছিলে অংশগ্রহণ করেছে। ব্যক্তিগতভাবে আমি থাকতে পারি। এবং সেই মিছিল তার চলার পথ দিয়ে যখন সর্বশেষ জায়গায় যায়, তারা ররিনা ক্রসিং বা ইত্যাদি
দীর্ঘক্ষণ অবস্থান করে, তারপরে গ্রেপ্তার করা হয় থেকে। এবং এইটা আমাদের গত 1.5 দশক এই বাংলার রেওয়াজ। আন্দোলনকারী এবং প্রকৃত আন্দোলনকারী দাবি দেওয়ার ভিত্তিতে যারা আন্দোলন করছেন তাদের উপর নির্যাতন নামিয়ে আনা, মূল যে বিষয় যারা দুর্নীতি করেছেন, যারা অন্যায় করেছেন তাদের শাস্তি না দেওয়া, এমনকি তাদেরকে কিভাবে গার্ড করা যায় তা আমরা অতীত দিনে দেখেছি। একেবারে কয়েকটা ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রেই সরকার তাদেরকে একেবারে রক্ষা করবার চেষ্টা করেছে সর্বোচ্চ শেষ দিন পর্যন্ত। কোর্টের সামনেও তাই স্পষ্ট হয়েছে। অথচ যারা সব হারাচ্ছেন, সব হারিয়ে যাচ্ছে, তারা যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন, এটা আমাদের 1.5 দশকের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের ওপর চড়াও হয়। কোথাও না কোথাও একটা নির্দেশ আছে, প্রশাসন তাদের উপর চড়াও হচ্ছেন, আক্রমণ করছেন। এবং এইটা শুধু এই আন্দোলন নয়, আরো আমি আপনাদের সামনে বলতে চাই যে এর মধ্যে দিয়ে আপনারা খেয়াল করে রাখবেন যে অভয়া আন্দোলন বলুন বা আরো যা যা আন্দোলন এই বাংলায় এই সময় গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে, এই অভিযোগ বারবার এসছে যে যারা পুলিশ কর্মী তারাই হয়তো টানা হিচড়া করছেন নারীদের ওপর বা মহিলাদের ওপর। এই ঘটনা বারবার এসছে, বারবার নিন্দা হচ্ছে সর্বস্তর থেকে। তবু এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে আমরা এখনো বেরোতে পারছি না। পশ্চিমবাংলার এটা অত্যন্ত দুর্ভাগ্যের, সেইটা আমাদের দেখতে হবে। এবং কারণ লাগাতার আন্দোলন এবং ইত্যাদি চলবে। আমি আপনাদের এই সময় নিয়ে সুযোগ নিয়ে বলে নিতে চাই যে আমরা লক্ষ্য করছি যে ডিলিটেড ভোটার্স 27-28 লক্ষ এবং আরো সব যদি দেখেন আরো 5.5 লক্ষ, প্রায় 32 লক্ষর বেশি যারা এখনো ঝুলে আছেন। সুপ্রিম কোর্ট বলছেন যে এরকম উচিত না, ট্রাইব্যুনাল ঠিক মতো কাজ করছে না। আমরা এই জন্য মিছিলও করেছি। আগামী 2রা সেপ্টেম্বর বড় সংগঠন সংগ্রামী গণমঞ্চ জন্ম নিয়েছে। তারা এই ধরনের ফ্যাসিবাদী বিরোধী কার্যকলাপ, স্বৈরাচার বিরোধী কার্যকলাপ, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করছেন। তারা আহ্বান জানিয়েছে এই আন্দোলন এবং আমাদের কলকাতা উচ্চ আদালত, হাইকোর্টের প্রধান বিচারপতি ডেমিনেশন, এই সমস্ত আন্দোলনই গড়ে উঠছে নানা রকম ভাবে। এখন পুলিশের ভূমিকা কি হবে তা আন্দোলনের দিনই ভিন্ন সময় দেখা যাবে। তবে এসএসসির দিন যেটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, যা আমরা পশ্চিমবাংলার শিক্ষক কর্মচারী আন্দোলন কখনোই একে সমর্থন করতে পারি না। দাদা, আমার একদম শেষ দুটো প্রশ্ন। আমরা এসএসসি কাউন্সিলিং যে হয় সেটা বাতিল হয়ে দেখলাম, তার 11 এবং 12-এর যে কাউন্সিলিং সেটা বাতিল হলো। তার প্রধান কারণ হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে একটা জটিলতা তৈরি। আগের সরকারের আমলে 17% ছিল, এখন সেটা 7% করা হলো। এই যে নতুন সরকার সেটা কমিয়ে দিল, এটা নিয়ে যে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যে 17% সংরক্ষণ ছিল সেটা যে কমে গেল বর্তমান সময়ে দাঁড়িয়ে, তাহলে কি তাদের চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, নাকি একটা কিভাবে তাহলে পুরনো থেকে নতুন এই যে সিস্টেম এটা কিভাবে মেনটেন হবে বা কি হবে? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে অবস্থায় ওবিসি সংরক্ষণ নিয়ে আসা হয়েছে তা অতীত দিনে তাই ছিল, তারপরে বৃদ্ধি হয়। কিন্তু এর থেকেও যেটা মারাত্মক সেটা হচ্ছে ইতিমধ্যে দেখেছেন যে আদালতের রায় হয়েছে যে এই পিরিয়ডে মূলত এই বিগত সরকারের সময় যে ওবিসি সার্টিফিকেট দেওয়া রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু বাতিল ঘোষণা করে। এটা আমার কাছে আরো বড় সিগনিফিকেন্ট। 7-17 থেকেও বড় কথা হচ্ছে কোর্ট তো 17 বা 7 এখন তো সরকার সাথে নিয়ে এলেন, কিন্তু বিগত সময়ে যে 17 সেই 17 বাদ চলে যাবেন এরম তো কথার বিষয় নয়। কিন্তু আদালত যেটা বলছেন যে এই সময় যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার অধিকাংশই দেখা যাচ্ছে যে নিয়ম বহির্ভূত করে। এই যে বিপজ্জনক যে যার সার্টিফিকেট পাওয়ার কথা নয় তিনি সার্টিফিকেট পেয়েছেন, তিনি 17-র মধ্যে না 17-র বাইরে, সে তো ধরে ধরে কেস টু কেস আপনি দেখলে বুঝতে পারবেন।
তাহলে এই সময়কালে এই পিরিয়ড, একটা নির্দিষ্ট পিরিয়ডে যদি সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে যায়, তাহলে এই প্রশ্নটা তো উঠেই আসবে যে এই সার্টিফিকেটের বিনিময়ে যদি আমি চাকরি পেয়ে থাকি, এই সার্টিফিকেটের বিনিময়েই যদি আমি পরীক্ষায় কোথাও মানে অ্যাডমিশন পেয়ে থাকি কোথাও, আর সেই সার্টিফিকেটটা যদি জাল হয় বা সেই সার্টিফিকেটটা যদি নিয়ম বহির্ভূত হিসাবে চিহ্নিত হয়, তাহলে সেই নিয়ম বহির্ভূত ভাবে পাওয়া শংসাপত্রের ভিত্তিতে আমি যে অ্যাডভান্টেজ পেয়েছি, এসসি এসটি ওবিসির মাধ্যমে তো স্টুডেন্টসরা হন, পড়ার ক্ষেত্রে হন, চাকরি ক্ষেত্রে হন, তিনি তো অ্যাডভান্টেজ পেয়েছেন, তাহলে সেই অ্যাডভান্টেজটা তো নিশ্চিতভাবেই কাটল হয়ে যাবে। এরপরে তো এই প্রশ্ন এসেই গেছে। আমার মনে হয় তার একটা ভয়ঙ্কর দিক আমাদের সামনে নিয়ে আসবে। যারা চাকরি করছেন, আপনি এসএসসি প্রসঙ্গ জিজ্ঞেস করছিলেন, যারা চাকরি করছেন অথবা পড়াশোনায় উচ্চ পড়াশোনায় গেছেন বা উচ্চশিক্ষায় আঙিনায় গেছেন, যেখানে তার এই সার্টিফিকেট কাজে লেগেছে, সেই সার্টিফিকেট যদি অবৈধ প্রমাণিত হয়, তাহলে নিশ্চিতভাবেই তার চাকরি এবং তার পড়াশোনার বিষয়টাও চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং এই যে জাল সার্টিফিকেটের প্রসঙ্গ কিন্তু তৃণমূলের সঙ্গে জড়িত, বারবার আমরা এই দেখতে পাই। পিরিয়ডটাকেই তো চিহ্নিত করেছেন। তো, মানে কি বলবেন যে মানে জাল সার্টিফিকেট এবং সেটা তৃণমূল? দেখুন, একটা সময় আমরা প্রশাসনের অভ্যন্তরে আছি, এর বেশি কথা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। একেবারে এই ডিলিটেড ভোটার ইস্যু পর্যন্ত, এই যে নির্বাচন কমিশন, তার ভূমিকা ইত্যাদি, সেটা তো অন্য যারা বলার তারা বলবেন, কিন্তু আমরা নিজেরা কাজ করতে গিয়ে দেখেছি, আমরা বারবার কর্মচারী আন্দোলন তো প্রশ্নটা তুলেছি, আমরা তো এড়িয়ে যাইনি। আমরা প্রশাসনের সর্বস্তরে দুর্নীতির এই প্রশ্নকে আমরা এড়িয়ে যাইনি। দুর্নীতির মধ্যে দিয়ে নিয়োগ আমরা এড়িয়ে যাইনি। আমরা স্পষ্ট ভাষায় যখন সরকারের কাছে মেমোরান্ডাম আমরা জমা দিয়েছি, তখন আমরা চিহ্নিত করে দিয়েছি যে এই 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 ক্ষেত্রে সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা তা দুর্নীতি মধ্যে ঢুকে রয়েছে। আমরা চিহ্নিত করেছি বিভিন্ন ক্ষেত্রে, একেবারে পঞ্চায়েত স্তর থেকে ওপরতলা পর্যন্ত আমরা চিহ্নিত করেছি। আমি পঞ্চায়েতের কথা আরেকবার এক লাইন যুক্ত করে দিয়ে বলছি, যখন সর্বভারতীয় ক্ষেত্রে 100 দিনের কাজে দুর্নীতিকে ধরবার জন্য এই রাজ্যে এসেছেন এবং ধরেছেন, তখনও আমরা চিহ্নিত করেছি যে কিভাবে একটা কাজের টোটাল দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিয়ে দুর্নীতি করা হয়েছে। 100 দিনের কাজ ছিল চাহিদা ভিত্তিক, আর এই কাজকে ওপর থেকে লক্ষ্যমাত্রা ভিত্তিক করে দেওয়া হয়েছে। নবান্নের সর্বোচ্চ স্তর থেকে বলে দেওয়া হচ্ছে, আমি কোনো কথা শুনতে চাই না এই মাসে এত ম্যান্ডেজ ক্রিয়েট করতে হবে। সেখানে এই ম্যান্ডেজ ক্রিয়েট করা যাবে কিনা, বাস্তবতা আছে কিনা দরকার নেই, আমার আসলে ওই পেমেন্ট দেখাতে হবে। দুর্নীতির আতুর ভর্ত প্রশাসনের অভ্যন্তর থেকে ছিল, এবং সেটা তো আমরা এড়িয়ে যাইনি, আমরা চিহ্নিত করেছি। ফলে এই দুর্নীতিরই ফসল এগুলো, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এবং তার জন্য আজকে অসংখ্য ছেলে মেয়ে যারা শিক্ষক শিক্ষয়িত্রী অথবা এই সার্টিফিকেটের জন্য কত ছেলে মেয়ে ভুগবেন, তার কোনো ইয়ত্তা নেই। এক অদ্ভুত পরিস্থিতিতে আমরা এসে গেছি। একদম শেষের দিকে চলে এসেছি দাদা। আমার প্রশ্নটা থাকবে যে এসএসসি প্যানেল নতুন করে তৈরি হলো, সেখানেও আমরা একটা বদল দেখতে পেলাম। সেখানে আমরা রামকৃষ্ণ মিশনের কিছু সন্ন্যাসীকে দেখতে পেলাম এবং আইআইএম এর একজন প্রফেসরকে দেখতে পেলাম। এই যে স্ট্রাকচারাল একটা চেঞ্জ হলো, এই চেঞ্জটা কতটা পজিটিভ বলে মনে করছেন? আমি যে অর্ডারটা যতটুকু দেখেছি, তাতে আমি মনে করেছি এসএসসি অন্যদের বাতিল করে দেওয়া হয়েছে এমন তো নয়, এনাদেরকে যুক্ত করা। এখন দেখুন, মিশন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে মিশন তো আমাদের রাজ্যে পড়াশোনার ক্ষেত্রেও একটা গৌরবোজ্জ্বল ভূমিকাই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রহরা রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, আমাদের এই স্বপ্নের মতো রাখবো পড়াশোনা। ফলে আমাদের যে সেই মিশনের সঙ্গে যুক্ত যারা বিশিষ্ট শিক্ষাবিদ, তাদের নামের আগে স্বামীজি থাকলেই তাদের আমাদের কোনো মন্তব্য করতে হবে এমন তো নয়। তারা তো অত্যন্ত পণ্ডিত মানুষই সম্ভব। সেই পণ্ডিত মানুষদের যদি যুক্ত করা হয়ে থাকে, তাতে বিরুদ্ধাচরণ করার কোনো জায়গা আমি দেখছি না, বা কোনো বিশিষ্ট মানুষ আইআইএম থেকে নিয়ে আসা হচ্ছে যদি যুক্ত হন ভালো। তবে নির্দিষ্টভাবে আমাদের দেখতে হবে যে আমাদের শিক্ষার যে মানে কেন্দ্র এবং রাজ্য,
দুই ক্ষেত্রেই যে তার অধিকার, শিক্ষা যেরকমভাবে থাকা দরকার, শিক্ষার নতুন শিক্ষানীতি প্রয়োগের মধ্যে দিয়ে কি কি চেষ্টা করা হচ্ছে, বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে নাকি খোলা থাকছে, শিক্ষকদেরকে এখন একটা চেষ্টা চলছে তারা কতজনকে একজন বিদ্যালয় দরকার আর কতজনকে দরকার নয় সেই সব ঠিক করা হচ্ছে। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের দিনে হাজির হয়েছে। এখন স্কুল সার্ভিস কমিশনে যাদেরকে ইনক্লুড করা হয়েছে আমি সাধারণভাবে মনে করি স্বাগত, কিন্তু ভবিষ্যৎ বলতে পারবে যে এই স্কুল সার্ভিস কমিশন তারা যে প্রশ্ন উঠে গেছিল আগের সময়, আগের সরকারের সময় স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে যে প্রশ্ন উঠে গেছিল সেই প্রশ্নের যে জায়গা তৈরি হয়ে গেছিল তার থেকে নিশ্চয়ই অন্য পথ ধরে হাঁটবে। আর যদি সেটা না হয় তখন সে সময় মন্তব্য করা সঠিক হবে, আদারওয়াইজ এই নিয়ে কোনো মন্তব্য করার কোনো জায়গা নেই। একদম শেষের দিকে আসবো। আপনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কি বলবেন যে 31শে আগস্ট যে শেষ দিন সেটা কি আদৌ এক্সটেনশন হওয়া সম্ভব? আমাদের রাজ্যের সরকার বদল হয়েছে, পালা বদল হয়েছে এবং নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, মানুষ চেয়েছেন বলেই হয়েছে। এবং মনে রাখতে হবে যে শুধু শিক্ষক কর্মচারী নয়, সমাজের প্রতিটি স্তরেই কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমার ধারণা যে হাতে আর 15টা দিন, স্কুল সার্ভিস কমিশন নিয়ে সরকারে আজকে যারা আছেন তারা সরকারে আসার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য তাদের মঞ্চে বলে এসছেন। যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেই প্রতিশ্রুতি যদি কোথাও স্পষ্ট কিছু বলে থাকে তা নিশ্চিতভাবেই তারা রক্ষা করবেন, নিশ্চিতভাবেই সরকার এরকম কিছু ভাববেন। হাতে মাত্র 15টা দিন, হয়তো তৈরি করেও রেখেছেন ভাবনা, নিশ্চিতভাবেই আমরা সে আশায় থাকবো। আর যদি সেটা না হয় তখন 31 আগস্ট পেরিয়ে যাওয়ার পর মন্তব্য করা সমীচীন হবে, তার আগে মন্তব্য করা না, তার আগে আসাও সরকার নিশ্চিতভাবেই একটা নতুন পথ বের হবে।